নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সূর্য, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অফসাইড আড্ডার নতুন একটি উপস্থাপনা। আজকে কিন্তু মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ছিল সিএফএল এর, এবং আজকে কিন্তু তাদের এগেনস্টে ছিল খিদিরপুর, লাক্সারি লিভিং খিদিরপুর। এবং লাক্সারি লিভিং খিদিরপুরের এইবারের কিন্তু কোচ ইস্ট বেঙ্গল কিংবদন্তি মেহতাব হোসেন। তো অফকোর্স এই টিমটাকে নিয়ে অনেক রকমের এক্সপেকটেশন রয়েছে, বিকজ একজন এরকম লেজেন্ডারি ফিগার তাদের কোচ, তো তাদের থেকে অবশ্যই এক্সপেকটেশনের আশাটা বেড়ে যায়। এবং তারা সেই এক্সপেকটেশনের কিন্তু দাম রাখলো, মান রাখলো। আজকে সেটা নিয়েই কথা বলবো। যদি কথা বলা যায়, প্রথম অর্ধের প্রায় 20 মিনিট সময় সেখানে কিন্তু খিদিরপুরকে দেখে মনে হচ্ছিল দে ওয়ার দ্য বিগার সাইড, দে ওয়ার দ্য চ্যাম্পিয়ন সাইড। মানে সেরকমই ফুটবল তাদের, তাদের দুর্দান্ত ফুটবল, খুব মানে চক্ষুসুলভ ফুটবল। এবং এত সুন্দর ফুটবল খিদিরপুরের মতো একটা ছোট ক্লাব খেলতে পারে সেটা ভাবা যায়নি। মেহতাব হোসেন কিন্তু দলের খাল নইছে বলতে দিয়েছেন। এবং ওই মোহনবাগান খুব প্রেশারে লাগছে, কিন্তু 27 মিনিটের মাথায় কিন্তু একটা গোল আসে মোহনবাগানের। এবং সেই গোলের পরে কিন্তু খিদিরপুরকে যেন একটু শেকি লাগছিল। তারপরে কিন্তু খিদিরপুর খুব কনফিডেন্সের সাথে অ্যাটাকে যাচ্ছিল না। ফার্স্ট হাফটা স্টোরি এটাই। সেই গোলটাও কিন্তু এমন খুব যে ওপেন প্লে থেকে এসছে বলা যায় না। রাইট উইং দিয়ে কিয়ান নাসিরের একটা মাইনাস টাইপের হয়, সেটা ডিফেন্ডারের পায়ে লেগে কিন্তু বলটা বক্সে আসে, এবং সেখান থেকে কিন্তু গোলটা করে দেন সন্দীপ মালিক। আজকে কিন্তু ভালো খেলেছেন মাঝ মাঠে, তবে ওই গোলটা ছাড়া বিশেষ কিছু বলার তার সম্বন্ধে নেই। সেরকমই কিন্তু মোহনবাগানের মাঝ মাঠ আজকে পুরো নিস্তব্ধ ছিল। তারা আজকে তন্ময় ঘোষ শুরু থেকে খেলেন, কিন্তু তার পারফরমেন্স এমন কিছু আহামরি ছিল না যেটা নিয়ে মানে কথা বলা যায়। তাছাড়া মোহনবাগানের ডিফেন্স কিন্তু আজকে খুব নড়বড়ে লেগেছে। দীপেন্দু খেলেছে, দীপেন্দুর পাশে কিন্তু উমর মুথার ছিলেন। এবং তাছাড়া যদি বলতে হয়, দুটো সাইড ব্যাকে তো অবশ্যই রবিউলাল মান্ডি এবং রাজভাস্কর আজকেও কিন্তু ক্রসিং এর দিক থেকে নিষ্প্রভ। আজকে বাঁ দিকটা আমরা আগের ম্যাচেও কথা বলেছিলাম পিটিসিতে যে মোহনবাগানের বাঁ দিকটা খুব স্ট্রং রয়েছে। বিশেষ করে সায়ন ব্যানার্জি এবং রবিলাল মান্ডির যে কম্বিনেশন, সেটা কিন্তু আটকানো মুশকিল রয়েছে। বিশেষ করে পেস অ্যাবিউজ করে, যেরকম ভাবে মডার্ন ফুটবলে আমরা অনেক ফুটবলার দেখি যারা পেস অ্যাবিউজার, যারা পেসের মাধ্যমে নিজেদের খেলা তৈরি করে, বক্সে ক্রস রাখে, চান্সেস ক্রিয়েট করে, স্কোর করে। সবচেয়ে বড় যদি বিশ্ব ফুটবলে উদাহরণ দেওয়া হয় পেস অ্যাবিউজমেন্টের, সেটা কিন্তু গ্যারেথ বেল, এবং বর্তমান সময়ে উসমান দেমবেলে, খিভিচা খাভারাশকেলিয়া, এরকম অনেক প্লেয়ার রয়েছে। কিন্তু সেরকমই কিন্তু সায়ন ব্যানার্জিকেও আমরা দেখি পেসের মাধ্যমে খেলে। আজকে কিন্তু ডবল ম্যান মার্কিং এর মাধ্যমে সায়নের খেলা পুরো নষ্ট করে দেন মেহতাব হোসেন। অ্যান্ড তার মস্তিষ্কসূত এই ব্যাপারটা দুর্দান্ত দুর্দান্ত লেগেছিল। সায়নকে পুরোপুরি আটকে দেওয়ার পর কিন্তু মোহনবাগানের অ্যাটাকটা সেরকম ভাবে দানা বাঁধতে পারেনি, কারণ আমরা জানি মোহনবাগানের রাইট উইংটা কিন্তু একটু ভোঁতা রয়েছে। সেখান দিয়ে সেরকম ভাবে তারা এই লাস্ট ম্যাচে কিন্তু চান্স ক্রিয়েট করতে পারেনি। আজকেও সেটাই দেখা গেল, রাইট উইংটায় আজকেও নিষ্প্রভ। কিন্তু এটাই ছিল আজকের ম্যাচের হাইলাইটস। এবং দ্বিতীয়ার্ধে কাউন্টারে খেলা শুরু করে খিদিরপুর, এবং কাউন্টারে তারা যথেষ্ট ডেঞ্জারাস লাগছিল। যদি একটা দুটো তিনটে গোল বেশিও তারা মেরে দেয় দিত, তাহলে কিন্তু মানে সেটা নিয়ে কোনো রকমের মানে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু মোহনবাগানের কথা বলতে গেলে মোহনবাগানও অনেক সুযোগ নষ্ট করে, বিশেষ করে সোহেল আহমেদ ভাট। এই মুহূর্তে কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছে ফুটবলে, তারা কিন্তু মনে করেন সোহেল আহমেদ ভাট ভারতবর্ষের অন্যতম ইয়াং প্রতিভা, যিনি কিনা বড় স্তরে গিয়ে ভালো করতে পারেন, ভালো খেলতে পারেন। ইভেন সমর্থকের বড় বৃন্দের একটা আশা, একটা কামনা থাকে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে, তাকে যাতে আইএসএল এর সুযোগ দেওয়া হয়। কিন্তু সিএফএল এ এত জঘন্য পারফরমেন্সের পর তার উপরে কিন্তু অলরেডি আঙুল উঠতে শুরু করেছে যে তিনি কিন্তু পারফরমেন্স যেটা তার দেওয়ার কথা সেটা দিতে পারছেন না। আজকেও বেশ কয়েকটা গোল মিস করে, সহজ সুযোগ নষ্ট করে। মোহনবাগানের একটা শট বার পোস্টে লাগে, কিন্তু আজকে অনেক গোলের কাছাকাছি যাওয়ার পরেও কিন্তু মোহনবাগান ম্যাচটাকে বের করতে পারলো না। একটা সময় তো এরকমও এলো, মনে হলো রেফারি পেনাল্টি দিয়ে দিয়েছে, রেফারি পেনাল্টি দিয়েও দিয়েছিল। বাট পরে লায়ন্সম্যানের সাথে কথা বলে সেই পেনাল্টিটা রিভোক করা হয়, কারণ চ্যালেঞ্জটা কিন্তু হয়েছিল বক্সের বাইরে। এছাড়াও রেফারিং ডিসিশন নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে এই ম্যাচে। সেটা বিশ্ব ফুটবলে সব জায়গায় হয়, ইভেন আমরা ওয়ার্ল্ড কাপেও দেখতে পাই রেফারিং সবসময় যে 100% কারেক্ট হবে সেটা নয়। ভারতবর্ষের মতো একটা দেশে তো একেবারেই নয়, 138 নম্বরে রয়েছি আমরা। তো অফকোর্স সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মেহতাব হোসেন বললেন তিনি জিতলে খুশি হতেন, বাট এক পয়েন্টটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমরা প্রেস কনফারেন্সের ক্লিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজকের জন্য এইটুকুই। মোহনবাগানের ম্যাচটা যেটা উচিত ছিল তারা জিততে পারলো না, এটাতে কিন্তু বাড়তি প্রেশার ক্রিয়েট হলো। অন্যদিকে তাদের রাইভালসরা কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে এই মুহূর্তে একদম টপ জায়গায় রয়েছে। তো অফকোর্স তাদের কাছে একটা তাগিদ থাকবে যে ইস্টবেঙ্গলের কাছাকাছি যাওয়া, অ্যাটলিস্ট টপ 6-এ যাতে কোয়ালিফাই করতে পারে সেইটুকু পয়েন্টটুকু তুলে নেওয়া। বিকজ এই টিমটা এতদিন ধরে প্র্যাকটিস করার পরেও কিন্তু সেই যে কেমিস্ট্রিটা দেখা গেল না আজকেও, আগের দিনও মিসিং ছিল। আজকের জন্য এইটুকুই। আমি সৌর্য, অফসাইড আড্ডা, সাইনিং অফ। প্রচুর গোল মিস, এত গোল মিস হলে ম্যাচ জেতা যায় না। তুমি যদি এত গোল মিস করো তোমার ম্যাচ জেতার কোনো অধিকার নেই। সুহেল ভাটের কি আলাদা কোনো প্রবলেম হচ্ছে? প্রচন্ড মানে না, হয়তো দেখো একটা স্ট্রাইকার গোলের মধ্যে না হলে তার প্রবলেম হয়, গোল পেলে সব ঠিক হয়ে যাবে। তা ওই জন্য আমি তুলে নিলাম, যেহেতু ওর আজকে পালা লাগছিল। এটা একদিন হতে পারে, কিন্তু এটা রোজ হবে না। তো কোয়ালিটি পোটেনশিয়াল আছে, আগামী ম্যাচগুলোতে তো ঘুরে দাঁড়াবে।
স্যার আগের দিন দেখা গেছে বা প্রান্ত দিয়ে আপনার টিম প্রচুর অ্যাটাকিং অফেন্স তৈরি করছিল, যেখান দিয়ে সুযোগ তৈরি হচ্ছিল, কিন্তু আজকে বা প্রান্ততে যেহেতু মার্কিং করা হয়েছে শাওনকে, সেরকমভাবে সুযোগ তৈরি হতে পারেনি। ডান প্রান্ত যে কটা থ্রেড আছে আপনি যদি দেখেন, যে কটা থ্রেড কিন্তু বাঁ দিক দিয়েই হয়েছে। ডান দিকটা ডান নিয়ে দিক আমার থেকে প্রশ্ন ছিল। ক্রসিং যেগুলো হচ্ছে সেগুলো মিস করেছে, সেগুলো ক্রসিং গুলো প্রপার হয়নি, কিন্তু যে কটা থ্রেড ছিল আমার বাঁ দিক দিয়েই হয়েছে। বাঁ দিক দিয়ে হয়নি এটা ঠিক নয়, তবে আগের দিক থেকে কম হয়েছে। ফিটনেসে কি প্রবলেম হচ্ছে, কারণ এত ঘন ঘন ম্যাচ দেওয়া হচ্ছে বারবার ফিক্সচার? ফিটনেসের কোনো প্রবলেম নেই, ঘন ঘন ম্যাচটা অবশ্যই প্রবলেম, ফিটনেসের কোনো কিন্তু উপায় নেই, কারণ লেটে শুরু হয়ে যখন তাড়াতাড়ি শেষ করতে হবে। নমস্কার দাদা, বলছিলাম আপনি কিংবদন্তি ইস্ট বেঙ্গলের, তো মোহনবাগানের এগেনস্টে ম্যাচটার সময় কি একটা বাড়তি তাগিদ থাকে জেতার? ফার্স্ট অফ অল আমি এখন কোচ ইস্ট বেঙ্গল, মোহনবাগান না, আমি সবার ইস্ট বেঙ্গলের সাথে খেলে আমরা চেষ্টা করব আমাদের প্লেয়ারদের। কেন আজকে কালকেই আমি আপনাদের কিছু দুপুর আগে বলছিলাম যে আজকে আমরা যখন ছোট ছিলাম তখন এই ম্যাচটার জন্য ওয়েট করতাম কখন এই ম্যাচটা আসবে। আমরা প্ল্যানিং দিতে পারি বাচ্চাদের, কিন্তু তারা প্ল্যানিংয়ে কতটা সাকসেস হবে তাদের উপরে, আমরা কিভাবে তাদেরকে উজ্জীবিত করতে পারি এইটুকু, কিন্তু তাদেরকে নিজেকে উজ্জীবিত করতে হবে প্লেয়ারদের। আর এই ম্যাচটা প্লেয়ারদের জন্য, আর যা রেজাল্ট হয়েছে প্লেয়াররা ডিজার্ভ করে আজকে ম্যাচে। আচ্ছা, তোমার প্লেয়ার তুহিন শিকদার আজকে স্কোর শিটেও নিজেকে সে খুঁজে পাবে, দুর্দান্ত খেলেছে, বা পায়ের মিডফিল্ডারে খেলছিল সে, তাকে নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ অবশ্যই, তার প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর কি বলবো দক্ষতা আছে বলের মধ্যে। একটু হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার 10 প্লেয়ার, ওর ভিশনটা খুব ভালো। একটু রেস্ট নিয়ে ওকে যদি আমি ইউজ করতে পারি, ও আরও এটা ফুটবল খেলবে। কারণ যেহেতু ছোটা চেহারা, আর আমরা তো জানো যে এই ফ্যামিলি থেকে আসি, যে রোড চেহারা দেখলেই বোঝা যায়। যদি ওকে ঠিকভাবে নার্সারিং করা হতো ছোটোবেলা থেকে, আমার মনে হয় ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। কেন ওর পাটা যদি তুমি দেখো, ওর কোনো সময় বল মনমান প্লেয়াররা এসে চেস করছে, ও কোনো সময় খুব ইজিভাবে বল লুজ করছে না, ও কিন্তু খুব কনফিডেন্ট বল ধরছে। তো একটু স্পার্কটা হয়তো আর একটু যদি হতো, আমার মনে হয় আরও আমাদের টিমের জন্য আরও বেটার হতো। লেটস সি, দেখা যাক। এক পয়েন্ট পেয়ে কি মানে খুশি, নাকি আরো বেটার হতে পারতো বলে মনে করেন? বেটার হতে পারতো, বাট এক পয়েন্ট তুমি জানো তো অলওয়েজ একটা দিক খুলে দেয়, পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। সেটা একটা পয়েন্ট অফকোর্স বড় টিমের এগেনস্টে, এক পয়েন্ট অফকোর্স পজিটিভ দিক।